তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 15.1 এর 19 এর দাগের সবকটা অঙ্ক এবং 20 এর দাগের সবকটা অঙ্ক। মানে তোমরা এইখানে ভালো করে দেখো, 19 এর দাগ এবং 20 এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। আর আগের ভিডিওগুলোতে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর ভিডিওগুলোতে পুরো আমরা কিন্তু 1 থেকে আলোচনা করেছিলাম কতর দাগ পর্যন্ত, 18 দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখো। দেখো, তোমরা কিন্তু একদম প্রথম থেকে দেখা স্টার্ট করো। 1 2 3 4 5 6 করে 18 অবধি দেখো, তারপরে কিন্তু এমসিকিউ এর ভিডিওগুলো দেখো। আগের ভিডিও না দেখলে এমসিকিউ এর ভিডিও কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 19 এর দাগের এমসিকিউতে। তো দেখো, আমরা প্রথমেই করব 19 এর দাগের একেরটা। দেখো, 19 এর দাগের একে বলে দিয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, আমরা 19 এর দাগের এক থেকে স্টার্ট করব। 19 এর দাগের এক। তাহলে দেখো, আমি না প্রথমে এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি, বেশ বড় করে আমি একটা বেশ এরকম বর্গক্ষেত্রকে আঁকছি। তো এই হলো একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে তোমরা জানোই, যার চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য, তো ভাবো এইখান থেকে এই কর্ণটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 12√2। ঠিক আছে, এই কর্ণটার মাপ হলো কত? 12√2। ঠিক আছে, এবারে জানতে চেয়েছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তো দেখো, খুব ভালো করে তোমরা এই সূত্রটা তো জানোই, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তোমরা সবাই জানো, √2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে দেখো, আমি এইখানে প্রশ্নানুসারে বলে দেখো লিখছি, হ্যাঁ। যদিও এখানে প্রশ্নানুসারে লেখার দরকার নেই, এগুলো তো এমসিকিউ, তবু দেখো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, প্রশ্নানুসারে। তাহলে দেখো, আমি সমান চিহ্ন দিয়ে এই সাইডে লিখছি 12√2। তাহলে বলো, 12√2 আমি এই বর্গক্ষেত্রটার কিসের মাপ লিখলাম? কিসের মাপ লিখলাম বর্গক্ষেত্রটার? কর্ণের মাপ। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যকে আমি সমান চিহ্নের যদি এই দিকে লিখি, মানে ডান দিকে, তাহলে আমি এই দিকে কি লিখবো? কর্ণের দৈর্ঘ্যের সূত্রকে। এই দিকে আমি কর্ণের দৈর্ঘ্যের মাপ লিখলে এই দিকে কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা হয় সেটাকে লিখবো। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? জানি কিন্তু √2 ইন্টু বাহু। ঠিক আছে, √2 ইন্টু কি? বাহু। এইটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আর এটা হলো কর্ণের দৈর্ঘ্যের মাপ। তাহলে কি কি কেটে যাবে বলো? এখান থেকে এই সাইড থেকে √2, আর এই সাইড থেকে যদি √2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এই সাইডে? বাহু। বাহুটা পড়ে থাকবে। বাহু ইজুকাল টু, এপারে দেখো কি পড়ে রয়েছে? 12। তার মানে বাহুর দৈর্ঘ্য কত? 12। মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গক্ষেত্রের এই বাহুটার মাপ 12, এই বাহুটার মাপ 12, এই বাহুটার মাপ 12, এই বাহুটার মাপ 12, সবাইয়ের মাপ কত করে? 12 করে। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রটার আমি ক্ষেত্রফল কি করে বের করব বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? তোমরা তো সবাই জানো। কি সেই সূত্রটা? বাহু ইন্টু বাহু, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? বাহু ইন্টু বাহু। তাহলে বাহু কত করে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 করে, তাহলে আমি লিখবো 12 ইন্টু 12। তাহলে 12 আর 12 গুণ করলে কত হবে? 144। আর পাশে আমরা কি লিখবো? যেহেতু এখানে সেমি রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো? বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কত নম্বর অপশনে রয়েছে? 144এরটা দেখো বি এর দাগে রয়েছে, তাই না? বি। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, বি এর দাগে রয়েছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? 19-এর দাগের একেরটা। চলো এবারে আমরা করব 19-এর দাগের দুই। তো দেখো, এবারে আমরা করব কতর দাগ? 19-এর দাগের দুয়েরটা। তো দেখো, 19-এর দাগের দুইতে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হলে A1:A2 কত হবে? তো খুব ভালো করে প্রথমে না তোমরা ছবি আঁকাটা বুঝবে। ছবি আঁকা যদি একবার বুঝে যাও, তাহলে অঙ্ক তোমরা মাথায়, মানে তোমাদের মাথায় ঢুকবেই ঢুকবে।
ঠিক আছে? ছবি আঁকা কিন্তু ভালো করে বুঝবে। আচ্ছা, প্রথমে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। তো এই হলো একটা কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি, যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, চারটে বাহুর দৈর্ঘ্য সমান, আমি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে ধরে নিচ্ছি এক্স। এই বাহুটার দৈর্ঘ্য এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স এবং এই বাহুটারও দৈর্ঘ্য এক্স। আমি তো জানি না যে কত করে, তাই না? আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এবারে আমি যদি বলি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, তাহলে তোমরা কি বলবে? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, দেখো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা জানি কিন্তু বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু, যা খুশি বলতে পারো, একই ব্যাপার। তো আমি লিখছি বাহু স্কোয়ার, আগের বারে লিখলাম বাহু গুণ বাহু, এবারে লিখছি বাহু স্কোয়ার, দুটোই তো একই ব্যাপার, তাই না? আচ্ছা, তাহলে এবারে বলো আমি এই বাহুর জায়গাতে কত লিখবো? দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, দেখো এক্স করে, তাহলে আমি এখানে কত লিখবো? এক্স এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, এক্স এর মাথাতে কি দিলাম? স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হলো? হলো কিন্তু এক্স স্কোয়ার। আর বইয়ের মধ্যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে আমরা দেখি। দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বইয়ের মধ্যে কত বলে দিয়েছে? বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে a1। আমরা জানি এক্স স্কোয়ার, বইয়ের মধ্যে বলছে যে a1। ঠিক আছে, বোঝা গেল? এইবারে দেখো কি বলছে, এইবারে দেখো খুব ভালো করে দেখবে। তাহলে দেখো আমরা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত জানি? জানি কিন্তু এক্স স্কোয়ার, আর বইয়ের মধ্যে বলছে a1। এইবারে বইয়ের মধ্যে খুব ভালো করে দেখবে, দাগ দেবে, বলে দিয়েছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক। এবারে দেখো খুব ভালো করে ঠান্ডা মাথায় আমরা বুঝবো, ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর, ঠিক আছে? তাহলে এই বর্গক্ষেত্রের এই হলো কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এর যে কর্ণ, এর কর্ণের মাপটা কত? বলো কর্ণের মাপটা কত? কর্ণের মাপ আমরা তো জানি না, তাহলে আমরা বের করব যে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করি, কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র কি? √2 ইন্টু বাহু। ঠিক আছে, √2 ইন্টু বাহু। তাহলে √2, ঠিক আছে, বাহুর জায়গাতে আমরা কত লিখবো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কত করে জানি? এক্স করে জানি। তাহলে আমি লিখবো কত? এক্স। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো কত? √2 একক বলে দেখো আমি লিখছি। ঠিক আছে, √2 একক, √2 এক্স একক, সরি, √2 ইন্টু এক্স একক। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? কর্ণের দৈর্ঘ্য, কর্ণটার মাপ হলো √2 ইন্টু এক্স। ঠিক আছে, √2 ইন্টু এক্স, এই হলো কর্ণের মাপটা। এবারে কি বলছে? কর্ণের ওপরে আবার একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে। ঠিক আছে, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের, তাহলে কর্ণের ওপর আরেকটা বর্গক্ষেত্র আঁকতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আরেকটা বর্গক্ষেত্রকে আঁকলাম, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, বোঝা গেল? তাহলে এটা হলো কি? কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এই যে আমি বর্গক্ষেত্রটা আঁকলাম, এই যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটা, যার আমি ভাবো একটা নামও দিয়ে দিই, হ্যাঁ, এরকম ভাবে এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, এই জায়গাটাতে ভাবো নাম দিচ্ছি ডি বলে। ঠিক আছে, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেই এবিসিডি বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? বলো। এবিসিডি যে বর্গক্ষেত্রটা হলো, যেটা কর্ণের উপরে দাঁড়িয়ে রয়েছে, এই যে কর্ণের উপরে দাঁড়িয়ে রয়েছে এই যে বর্গক্ষেত্রটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? দেখো তার এই বাহুটার দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য হলো দেখো, এই যে দেখো √2 ইন্টু এক্স, তাই তো? তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় √2 ইন্টু এক্স, তাহলে এই বাহুটারও তো দৈর্ঘ্য হবে ঠিক তাই, √2 ইন্টু এক্স। কারণ বর্গক্ষেত্রের তো সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুটারও দৈর্ঘ্য হবে কি? √2 ইন্টু এক্স। আবার এই বাহুটারও দৈর্ঘ্য তাহলে কত হবে? √2 ইন্টু এক্স। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে তো, এই যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? √2 ইন্টু এক্স, তাই না?
এইবারে আমরা এই যে বর্গক্ষেত্রটা, এই যে এবিসিডি, যেটা কর্ণের ওপর অঙ্কিত, সেই বর্গক্ষেত্রের আমরা এবারে ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে লিখছি যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহু স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো বাহু তার স্কোয়ার, তাই না? বাহুর স্কোয়ার। এবার কথাটা হলো এই বাহুর জায়গাতে আমরা কত বসাবো? বলো বাহুর জায়গাতে আমরা কত বসাবো? দেখো বাহুর জায়গাতে আমরা বসাবো, এখানে দেখো বলেই দেওয়া রয়েছে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের, তাই না? তাহলে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এইটা, তাই না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এইটা, তাহলে এইটার স্কোয়ার করব আমরা, তাই না? √2 ইন্টু এক্স তার স্কোয়ার করব। করলে কত হবে? তাহলে দেখো এখানে করলে হবে, স্কোয়ার করলে খুব ভালো করে দেখবে, এই যে স্কোয়ারটা একবার √2 এর মাথায় বসবে, তাহলে দেখো এই স্কোয়ারটা এই 2 এর মাথায় বসলে কত হবে? এই 2 এর মাথায় বসলে হবে 4। তারপরে এই স্কোয়ারটা এক্স এর মাথায় বসবে, বসলে কত হবে? এক্স এর স্কোয়ার। তাহলে হচ্ছে কত? খুব ভালো করে দেখো, আবারও এখান থেকে ভালো করে বুঝে নাও, যদি বুঝতে না পেরে থাকো এই জায়গাটা দেখো, এই স্কোয়ারটা একবার এই 2 এর মাথায় বসবে, বসলে কত হবে? 4। আবার এই এক্স এর মাথায় বসলো এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি? 4 এর রুট কত হবে? 4 এর রুট 2। আর এখানে এক্স স্কোয়ার যেমন আছে আছে, পাশে লিখবো কি? বর্গ একক। তাহলে এই আমরা পেলাম, এটা আমরা কিসের ক্ষেত্রফল পেলাম? পেলাম কিন্তু কর্ণের ওপর যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলটা কত? 2x²। আর বইয়ের মধ্যে কি বলে দিয়েছে? বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2। কি বলে দিয়েছে? A2, ঠিক আছে? তাহলে আমরা বের করলাম 2x², বইয়ে বলে দিয়েছে A2, ঠিক আছে? এইবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে A1:A2 কত হবে? A1:A2। তাহলে এই দেখো আমি এরকম ভাবে লিখছি A1:A2, ঠিক আছে? তাহলে A1 এর নিচে আমি কত লিখবো? বলো বলো, এই দেখো A1 কত লেখা রয়েছে? দেখো x², ঠিক আছে? ইস টু A2 র জায়গাতে আমি কত লিখবো? A2 র জায়গাতে এই যে দেখো দেখো দেখো, A2 মানে কত? এই যে দেখো 2x², তাই না? তাহলে আমি কি লিখবো? 2x²। তাহলে দুদিক থেকে কি কি কাটা যাবে? এই দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে তো সব কেটে গেল, তার মানে পড়ে রইলো কত? 1। আর এখানে দেখো কত পড়ে রয়েছে? 2। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ, ঠিক আছে? এখানে সব কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? 1। আর এখানে এক্স স্কোয়ার কেটে গেলে কি পড়ে থাকছে? এখানে 2। আর এখানে কিছু নেই মানে কি? 1 রয়েছে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। এটা কত নম্বর অপশানে রয়েছে আমরা দেখি তো। 1:2টা দেখো এ এর দাগে রয়েছে, তাহলে এ এর দাগেই রয়েছে দেখো অ্যান্সারটা, ঠিক আছে? এই হয়ে গেল অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 3-এর দাগেরটায় আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা, এটা কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলো টালি লাগবে? আচ্ছা, প্রথমেই দেখো অঙ্কের মধ্যে যে দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে না, তাদের এককগুলো দেখো আলাদা। দেখো প্রথমেই দেখো বলেছে 6 মিটার আর 4 মিটার। তো এই 6 মিটার আর 4 মিটারের একটা মেঝে রয়েছে এরকম, এই তো এরকম একটা ভাবো মেঝে। তো এই মেঝেতে এরকম একটা ভাবো মেঝে রয়েছে, মেঝেটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 6 মিটার। দৈর্ঘ্যটা হলো 6 মিটার। আর প্রস্থটা দেখো কত বলে দিয়েছে? 4 মিটার, তাই তো? প্রস্থ দেখো বলে দিয়েছে 4 মিটার। খুব ভালো কথা। এইবারে দেখো আমি এখানে দেখো লিখে রাখছি 4 মিটারটা লিখছি না, ঠিক আছে? আচ্ছা, এবারে এই মেঝেতে কি টালি বসানো হবে? যে টালিগুলো বসানো হবে তারা বর্গাকার। বর্গাকার মানে বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, 4টে বাহুর মাপই এক ধরনের, এরকম টালি বসানো হবে। তো টালির যে দৈর্ঘ্যগুলো, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, সেই টালির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? দেখো বলে দিয়েছে কিন্তু 2 ডেসিমিটার। এই জায়গাটাতেই গন্ডগোল। দেখো টালির মাপ হলো কিন্তু ডেসিমিটারে রয়েছে, আর এই মেঝেটার দৈর্ঘ্যগুলো দেখো মিটারে রয়েছে, তাই না?
তাহলে হয় আমাকে এই মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, না হয় এই ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে, মানে সব কটার দৈর্ঘ্যকে সমান করতে হবে। বোঝা গেল? তাহলে আমি বরং একটা কাজ করি, আমি না এই মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে চলে যাই। তাহলে মিটার থেকে আমায় ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে? মিটার থেকে আমি যদি ডেসিমিটারে যেতে চাই, তোমরা তো সবাই এইগুলো জানোই, ছোটবেলাতেই করেছো। কিলোমিটার, তারপরে কি হয় হেক্টামিটার, তারপরে কি হয় দেখো ডেকামিটার। এগুলো দেখবে তোমরা ক্লাস সিক্সে করেছো, মেট্রিক পদ্ধতি বলে দেখবে একটা চ্যাপ্টার ছিল, সেখানে করেছো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে কি হয় ডেসিমিটার, তাই না? তারপরে কি হয় সেন্টিমিটার বা সেমি, তারপরে কি হয় মিলিমিটার। এটা তো তোমরা সবাই জানো। এবারে দেখো আমি এই মিটারগুলোকে না, এই মিটারগুলোকে ডেসিমিটারে করতে চাই, কারণ দেখো এই টালির মাপগুলো ডেসিমিটারে আছে বলে। তাহলে আমাকে যদি মিটার থেকে ডেসিমিটারে যেতে হয়, তাহলে কি করতে হবে? এই দিকে যেতে গেলে কি করতে হবে? এই দিকে গেলে আমায় গুণ করতে হবে। ঠিক আছে, এই দিকে গেলে গুণ করতে হয়, মানে ডান দিকে গেলে, আর বাঁ দিকে আসলে ভাগ করতে হয়। তাহলে গুণ করব, কত দিয়ে গুণ করব? আমরা এখানে একটা এক লিখবো, লিখে কি করব বলো তো? এই যে দেখো মিটার থেকে ডেসিমিটার এক ঘর গেলাম, তাই না? মিটার থেকে ডেসিমিটার এক ঘর, তাহলে আমরা একটা শূন্য বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানেও ঠিক তেমনই। এই যে দেখো চার রয়েছে, চার কি রয়েছে? চার ছিল কিন্তু মিটার, তাহলে আমি গুণ করব। কত দিয়ে গুণ করব? এক। যেহেতু আমি এক ঘর যাচ্ছি একটা শূন্য বসাবো, তাহলে আমি 4 আর 10 গুণ করলে কত পাবো? 40। এখানে আমরা কত পাবো? পাবো কিন্তু 60। বোঝা গেল? তাহলে এইগুলো হয়ে যাবে কত? সব 40, আর এইগুলো হয়ে যাবে কত? সব 60 করে। ঠিক আছে, তাহলে আর এগুলো কিন্তু মিটার রইলো না। ঠিক আছে, কি হয়ে গেল তাহলে? 60 ডেসিমিটার হয়ে গেল। তাহলে 60 কি হয়ে গেল? ডেসিমিটার। ছিল 6 মিটার, হয়ে গেল 60 ডেসিমিটার। ছিল 4 মিটার, এখন হয়ে গেল কত? 40 ডেসিমিটার। আমি আর ডেসিটা এখানে লিখছি না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। চলো, এইবারে আমরা কি করব? মেঝেতে টালি বসাবো। কি রকম টালি? এই রকম টালি এখানে বসাবো। তো কতগুলো টালি লাগবে এই মেঝেটাকে পুরো ঢাকতে? কত টালি লাগবে তার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তোমরাই আমাকে বলবে এই উদাহরণটা দেখে। দেখো, ভাবো এরকম একটা মেঝে আছে, ভাবো এরকম একটা মেঝে আছে, এরকম একটা মেঝে আছে। মেঝেটার ভেতরে জায়গা আছে, মেঝেটার ভেতরে জায়গা আছে 20 বর্গ মিটার। ভাবো ভেতরে জায়গা রয়েছে 20 বর্গ মিটার। এবার এখানে টালি বসাবো এর ভেতরে, এরকম টালি বসাবো। যে টালিগুলো বসাবো সেই টালিগুলোর মাপ হলো 5 বর্গ মিটার। টালিগুলোর মাপ কত? 5 বর্গ মিটার। ঠিক আছে, টালিগুলোর মাপ হলো কত? 5 বর্গ মিটার। তাহলে এই রকম 5 বর্গ মিটারের টালি এইখানে কতগুলো আমরা বসাতে পারবো? এরকম কতগুলো টালি আমরা বসাতে পারবো? দেখো তোমরাই আমাকে বলো ভেবে চিনতে। যে ভেতরে জায়গা রয়েছে 20 বর্গ মিটার, আর আমি টালি বসাবো 5 বর্গ মিটারের, তাহলে কতগুলো টালি বসাতে পারবো? অবশ্যই আমরা 5 দিয়ে ভাগ করি, করলেই পেয়ে যাব 4। 4টে টালি বসাতে পারবো। বোঝা গেল? তাহলে কতগুলো টালি বসাতে পারবো বের করতে গেলে আমায় কি করতে হবে? এর ভেতরে কতটা জায়গা রয়েছে তাকে ভাগ করতে হবে। কি দিয়ে? এক একটা টালি কতটা জায়গা দখল করে নিচ্ছে সেইটা দিয়ে, মানে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, এখানেও ঠিক আমরা তাই করব। এখানে আমরা কি করব তাহলে? এই যে এরকম টালি, এরকম টালি বসাবো। কতগুলো বসাবো? কি করে বের করব? এর ভেতরে যতটা জায়গা রয়েছে, এর ভেতরে জায়গা রয়েছে মানে কি? ক্ষেত্রফল, তাই না? এর ভেতরের ক্ষেত্রফলটাকে আমরা ভাগ করব এই টালিগুলোর ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, এই এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে, মানে এক একটা টালি কতটা জায়গা দখল করে এখানে রয়েছে সেইটা দিয়ে। ঠিক আছে, এক একটা টালি কতটা জায়গা দখল করে রয়েছে তার মানে টালিগুলোর ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে এই যে কি বের করব তাহলে, এ, এই যে পুরো মেঝেটার ক্ষেত্রফল সেটা আগে বের করব। তাহলে আমরা কি লিখবো? মেঝের ক্ষেত্রফল। ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল আমি দেখো এখানে এরকম ভাবে লিখছি, আয়তকার, আয়তকার মেঝের ক্ষেত্রফল, আয়তকার মেঝের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র কি? আয়তকার বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি জানি আমরা? বলো বলো বলো, দৈর্ঘ্য ইন্টু কি? প্রস্থ।
তাহলে দৈর্ঘ্য কত? আয়তকার মেঝের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো 60 ডেসিমিটার, প্রস্থ হলো 40 ডেসিমিটার। তাহলে গুণ করলে কত হবে? 24, 6 আর 4 24, আর দুটো শূন্য বসে গেল। তাহলে এই 2400 বর্গ ডেসিমিটার। তার মানে হলো মেঝেটার ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে জানো? এর ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে? এর ভেতরে ফাঁকা রয়েছে 2400 বর্গ ডেসিমিটার জায়গা ফাঁকা রয়েছে। ঠিক আছে, এবারে এক একটা টালি কতটা জায়গা দখল করে থাকে, এরকম এক একটা টালি কতটা জায়গা দখল করে থাকে। তাহলে একটা টালি কতটা জায়গা দখল করে আগে আমরা দেখি। একটা টালি কতটা জায়গা এরকম দখল করে। তাহলে একটা টালি কতটা জায়গা দখল করে মানে আমাকে ওই একটা টালির ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব, এখানে কি লিখব? প্রত্যেকটি টালির ক্ষেত্রফল, বা একটি টালির ক্ষেত্রফল লিখলেও হবে। দেখো আমি এখানে লিখছি কি, প্রত্যেকটি প্রত্যেকটি টালির ক্ষেত্রফল। তাহলে টালির ক্ষেত্রফল বের করব। দেখো টালিটা দেখতে কেমন? টালিটা কিন্তু বর্গাকার, মানে এই রকম শেপের দেখতে, বর্গাকার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান কত করে বলো তো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই, দুই করে। এটা যদি দুই হয়, এটাও দুই, এটাও দুই, এটাও দুই, এরকম 2 ডেসিমিটার করে। তাহলে বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করি? বাহুর স্কোয়ার করে দিই, তাই না? তাহলে 2 এর স্কোয়ার কত হবে? বাহুর জায়গায় আমরা লিখবো 2, 2 এর স্কোয়ার কত হবে? হবে 4 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তার মানে এক একটা টালি কতটা জায়গা দখল করে থাকে? 4 করে, 4 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, আবার একটা টালি যদি এরকম আমি লাগাই তাহলে কতটা জায়গা খেয়ে নেবে? 4 বর্গ ডেসিমিটার। আবার যদি আমি এরকম একটা টালি লাগাই, আবার ভাবো আমি এরকম একটা যদি টালি লাগাই, কতটা জায়গা নষ্ট হবে বা খেয়ে নেবে? 4 বর্গ ডেসিমিটার। তাহলে এই পুরোটা ঢাকতে, এই পুরো এরিয়াটা ঢাকতে কতগুলো টালি লাগবে? তাহলে আমি কি করব? পুরো এই ভেতরের ক্ষেত্রফলটাকে ভাগ করব টালির ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, তাহলে চলো সেই কাজটাই আমরা করি। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে কতগুলো টালি লাগবে। তাহলে আমরা এখানে লিখবো অতএব টালির সংখ্যা, অতএব টালির সংখ্যা। ঠিক আছে, অতএব টালির সংখ্যা। তাহলে দেখো আমরা কি করব, টোটাল ভেতরে কতটা জায়গা রয়েছে? 2400, তাকে ভাগ করব, এক একটা টালি কতটা জায়গা খায়? 4 করে। তাহলে কাটাকুটি করি, 4 একে 4, 24কে ভাগ করলে কত হবে? 6, আর দুটো শূন্যকে কেটে আমি এখানে নিয়ে নিলাম। তাহলে হচ্ছে কত? 600। তাহলে কতগুলো টালি লাগবে বলো তো? এখানে এরকম ভাবে 600 খানা টালি লাগবে। এরকম ভাবে টালি বসাতে হবে 600 খানা। এক একটা জায়গা খাবে কত করে? 4 করে। এরকম ভাবে 600 খানা টালি দিলে তবেই পুরো জায়গাটা ভর্তি হবে। বোঝা গেল? হয়ে গেল, শেষ। কত নম্বরে আছে দেখো তো? সি এর দাগে আছে, দেখো সি এর দাগের অপশনটা রয়েছে, তো তোমরা টিক মেরে নেবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এবারে আমরা করব 19-এর দাগের 4-এরটা। তো দেখো 19-এর দাগের 4-এ কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে, তারপর 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে এই দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে আর একটা আয়তক্ষেত্র রয়েছে। আমি না এরকম একটা বর্গক্ষেত্রকে আঁকি। তাহলে দেখো এই হলো একটা বর্গক্ষেত্র, আর এই হলো একটা আয়তক্ষেত্র। এই হলো একটা আয়তক্ষেত্র। এই দুটো, মানে এই একটা বর্গক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্রের মধ্যে কি মিল আছে বলো তো? কি মিল আছে? সেটা কিন্তু বলেই দিয়েছে। দেখো তোমরা দাগ দেবে সমান পরিসীমা বিশিষ্ট। তার মানে কি? দুজনের পরিসীমা সমান। বোঝা গেল? দুজনের পরিসীমা কি? সমান। এই কথাটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তার মানে এইখান থেকে পুরো এতটা হয়ে এতটার মাপ যা হবে, এইখান থেকেও ঠিক এতটা হয়ে এসে এই এতটার মাপ তাই হবে। বোঝা গেল? দুজনের পরিসীমা কিন্তু সমান। খুব ভালো কথা, দুজনের পরিসীমা সমান। আচ্ছা, এই যে বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহুর যে কত দৈর্ঘ্য আমি জানি না। প্রত্যেকটা বাহুর কত দৈর্ঘ্য আমি জানি না। আমি ধরে নিচ্ছি এইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এটার মানে, এইটার মান এ, এইটার মান এ, এবং এইটারও মান এ। ঠিক আছে, এইবারে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান কত আমি জানি না। আমি ধরে নিই কিছু একটা,
যে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হলো এক্স, দৈর্ঘ্যগুলো হলো এক্স আর প্রস্থগুলো হলো ওয়াই। আমি ধরে নিচ্ছি প্রস্থ হলো কি ওয়াই। তাহলে যেগুলো আমি ধরে নিলাম তাহলে সেগুলো একটু লিখে নিই আমরা। যেমন আমি দেখো এখানে শর্টে লিখে নিচ্ছি, ধরি ধরি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ঠিক আছে, বর্গক্ষেত্রের আমরা বাহু, বর্গক্ষেত্রের বাহু কত ধরে নিয়েছি এ বলে। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি ধরে নিলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ধরে নিয়েছি আমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স, প্রস্থ কত ধরে নিয়েছি বলো বলো বলো, প্রস্থ ধরে নিয়েছি ওয়াই। তো এই হলো কথা, এগুলো আমরা ধরে নিয়েছি। এইবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বলে দিয়েছে বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং আর। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এস, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বলে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এস, ক্যাপিটাল লেটারে দেখো আমি লিখছি এস, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে আর, দেখো আমি ক্যাপিটাল লেটারে লিখছি আর। এই দুজনের ক্ষেত্রফল কিন্তু বলেই দিয়েছে। ঠিক আছে, এইবারে দেখো আমরা কিভাবে করব, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এইখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, আর প্রথমে আমি তোমাদেরকে দাগ দিতে বলেছিলাম, যেখানে কিসে দাগ দিতে বলেছিলাম বলো, বলেছিলাম বলেছে সমান পরিসীমা বিশিষ্ট, তাই তো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র। তার মানে এইটার এই যে এই আয়তক্ষেত্রটার পরিসীমা আর বর্গক্ষেত্রটার পরিসীমা কি সমান। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা সমান চিহ্ন দিচ্ছি, দিলাম, তাহলে বলে দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 4 বাহু। ঠিক আছে, 4 বাহু, এই হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে এই হলো বর্গক্ষেত্রের পরিসীমা, এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো দুটো সমান, তাই জন্য দেখো আমি সমান চিহ্ন দিয়েছি। এবার বাহুর জায়গায় না আমি বাহু না লিখে, বাহু মানে কত, এই বর্গক্ষেত্রের বাহুগুলো কত করে এ করে, তাই না, এ। দৈর্ঘ্য কত, এখানে দেখো এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত, আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি। তাহলে আমি দেখো এই সাইডে কি লিখলাম, বর্গক্ষেত্রের পরিসীমা 4a। ঠিক আছে, আর এই সাইডে লিখছি, কি লিখবো আমি এই সাইডে, আয়তক্ষেত্রের পরিসীমা দুটো সমান। আচ্ছা, এবারে দেখো দুইটা কি রয়েছে এখানে, গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, দুইটা রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে হবে ভাগ হয়ে যাবে দুইটা। তাহলে এই রকম হচ্ছে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, পাচ্ছি 2a ইজুকাল টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবারে কিন্তু খুব ভালো করে বুঝবে। আচ্ছা, এইখানে আমি এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি আর প্রস্থ কত ধরে নিয়েছি ওয়াই, মানে আসলে যে কত দৈর্ঘ্য আর আসলে যে কত প্রস্থ আমি তো জানি না, তো আমি এক্স ওয়াই ধরে নিয়েছি। আচ্ছা, আমি যদি আন্দাজে অন্য কোনো নাম্বার ধরতাম, ভাবো আমি এক্স এর জায়গায় একটা অন্য কোনো নাম্বার ধরছি, আন্দাজে দৈর্ঘ্যটা আমি এক্স না ধরে অন্য কিছু ধরছি, তো আন্দাজে আমি একটা কোনো নাম্বার ধরছি, আমি এক্স এর জায়গায় ধরে নিচ্ছি এটা 9, এক্স এর মান হলো 9, মানে দৈর্ঘ্যের মাপটা হলো 9 মিটার। প্রস্থটা কি হবে, দৈর্ঘ্যের থেকে ছোট হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ দেখো দৈর্ঘ্যের লাইনটা লম্বা, প্রস্থের লাইনটা ছোট্ট, তাহলে প্রস্থটা সর্বদা কি হয়, প্রস্থটা সর্বদা দৈর্ঘ্যের থেকে ছোট হয়। মানে আমি ধরে নিলাম 4 করে, প্রস্থগুলো 4 করে, এরকম হতে পারে, তাই না। আবার আমি যদি এখানে একটা অন্য মানে আমি যাই ধরি না কেন, প্রস্থর নাম্বারটাকে আমায় ছোট রাখতে হবে আর দৈর্ঘ্যের নাম্বারগুলোকে বড় রাখতে হবে। তাই তো, দৈর্ঘ্য বড় হয় প্রস্থটা ছোট হয়। এবারে তুমি যদি দৈর্ঘ্য থেকে প্রস্থকে বিয়োগ করো তাহলে কত পাবে, ভাবো দৈর্ঘ্য থেকে আমি প্রস্থকে বিয়োগ করছি, কত পাবো, পাবো কিন্তু 5। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি দেখতে পেলাম, যে দৈর্ঘ্য থেকে প্রস্থের যে বিয়োগফলটা হয় সেটা কিন্তু সর্বদা শূন্যের চেয়ে বড় হয়। ঠিক আছে, তুমি চাইলে অন্য কিছু নাম্বার ধরো, এখানে যা খুশি ধরো,
তুমি চাইলে এখানে ধরে নাও, ভাবো ধরে নিলাম আমি 20, ঠিক আছে? ধরে নিলাম 20। প্রস্থগুলোকে ভাবো আমি ধরে নিলাম 20 থেকে ছোট রাখতে হবে, কিন্তু প্রস্থের মাপ ছোট্ট হয়। তো আমি ধরে নিলাম ভাবো 12, ঠিক আছে? প্রস্থ 12 করে। তাহলে কত হবে দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল? আমি যদি দৈর্ঘ্য থেকে প্রস্থকে বিয়োগ করি, দৈর্ঘ্য কত রয়েছে 20, সেখান থেকে আমি যদি প্রস্থকে বিয়োগ করি, তাহলে অ্যান্সার কত হবে 8। এই যে অ্যান্সারটা পেয়েছি 8, এটা কিন্তু দেখো শূন্যের চেয়ে বড়, তাই না? শূন্যের চেয়ে বড়, শূন্যের থেকে বড় 8, তাই জন্য শূন্যকে তীর মারছে, বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, যে দৈর্ঘ্য আর প্রস্থের যে বিয়োগফলটা, সেটা কিন্তু কি হয়, শূন্যের চেয়ে সর্বদা কি হয় বলো, বড় হয়। তাহলে আসলে তো আর এর মাপ 20 ছিল না, আর প্রস্থের মাপও 12 ছিল না। তাহলে আসল মাপগুলো আমি যেগুলো ধরে নিয়েছি, দৈর্ঘ্যকে আমি এক্স ধরে নিয়েছিলাম, প্রস্থকে আমি ওয়াই ধরে নিয়েছিলাম। তাহলে আমি দৈর্ঘ্যের জায়গায় কি লিখবো, এক্স, প্রস্থের জায়গায় কি লিখবো, ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর বিয়োগফল সর্বদা কি হবে, এক্স আর ওয়াই এর বিয়োগফলটা শূন্যের চেয়ে বড় হবে। বোঝা গেল? কেন সেটা তোমরা বুঝতে পারলে কেন হবে? কারণ এক্স এর মান সর্বদা বড় হয় ওয়াই এর চেয়ে, তাই না? কারণ দৈর্ঘ্যের মাপটা প্রস্থের চেয়ে বড়, সেই জন্য ওদের বিয়োগফলটাও কি শূন্যের চেয়ে বড় হবে। বোঝা গেল? এবার আমি এই সাইডে একটু আলাদা করে করি, দেখো। এবারে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, মানে এই যে এক্স মাইনাস ওয়াই, তার এই সাইডেও স্কোয়ার আনলাম, আবার এই সাইডেও স্কোয়ার আনলাম, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এক্স মাইনাস ওয়াই তার এই সাইডেও বর্গ করলাম, এই সাইডেও কি করলাম, বর্গ করলাম। এবারে চলো এটাকে আমরা সূত্রে ভাঙি, কার সূত্রে ভাঙবো, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র তো আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এটা ছাড়াও না আরেকটা সূত্র আছে, কি বলতো সেই সূত্রটা? সেই সূত্রটা হলো, তোমরা কিন্তু এটা মনে রাখবে, আমি এইখানে লিখে রাখছি, এই রকম জায়গায় আমি লিখে রাখছি, হ্যাঁ, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার 4ab। ঠিক আছে, এইটা কিন্তু একটু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে এ মানে কাকে ভাববো, এক্স কে, আর বি মানে কাকে ভাববো, ওয়াই কে। তাহলে চলো আমরা সূত্রে ভাঙি। এখানে যেমন রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমিও কি লিখবো, এইটা হলো এ মাইনাস বি, ঠিক আছে, ও সরি, এখানে এ প্লাস বি আছে, তাহলে এই চলো এ প্লাস বি, তার মাথায় কি দেবো, আমি হোল স্কোয়ার দেবো, তাই না? আচ্ছা আমি একটু নিচে করে করি, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab, তাই তো? এ মানে কি এক্স, বি মানে কি ওয়াই, আর এখানে দেখো শূন্যের স্কোয়ার কত হবে, শূন্যই হবে। এবারে দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো এইখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই এর জায়গাতে আমরা কত বসাবো বলো তো? এক্স প্লাস ওয়াই এর জায়গাতে এই দেখো এক্স প্লাস ওয়াই মানে দেখো কি লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু 2a। ঠিক আছে, তাহলে আমি এখানটায় কত বসাবো, বসাবো কিন্তু 2a। বোঝা গেল? কি বসালাম, 2a। আচ্ছা, এখানে যেহেতু দেখো স্কোয়ার আছে, তাহলে আমিও কি দেবো, এখানে স্কোয়ার দেবো। আচ্ছা এবার দেখো মাইনাস 4xy, এই যে গ্রেটার দ্যানের এই সাইডে চলে গেলে কি হবে, যেমন সমান চিহ্নের বলি না, এই সাইডে চলে গেলে কি হবে? এবার আমি বলছি গ্রেটার দ্যানের এই সাইডে চলে গেলে কি হবে, -4xy, এই সাইডে চলে গেলে হবে কিন্তু +4xy। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই স্কোয়ারটা ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, 2 এর মাথায়, এ এর মাথায়, 2 এর মাথায় বসলে কত হবে 4, এর মাথায় বসলে কত হবে স্কোয়ার। তাহলে 4xy এদিকে যেমন আছে আছে। এবারে দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই সাইডে 4 আর এই সাইডে 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এ স্কোয়ার, আর এখানে দেখো কি পড়ে থাকছে, এক্স ওয়াই। বোঝা গেল? তাহলে এবারে দেখো এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হলো এই যে বর্গক্ষেত্রটা ছিল, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ। তার মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে আমরা কি বলবো, এ স্কোয়ার, তাই না? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে আমরা কি বলবো, বলবো এ স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা বলবো কিন্তু এ স্কোয়ার। বোঝা গেল? একইভাবে দেখো এখানে রয়েছে এক্স ওয়াই, এক্স ওয়াইটা কি,
এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেখো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই, দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এক্স। প্রস্থ কত বলো? প্রস্থ হলো ওয়াই, তাহলে এক্স ওয়াই। তাহলে বোঝা গেল? তার মানে এ স্কোয়ার মানে কি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এক্স ওয়াই মানে কি? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বইয়ের মধ্যে কি বলছে? এস বলে চিহ্নিত করছে, এস বলে, দেখো আমি লিখে রেখেছি, এস বলে চিহ্নিত করছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে কি বলে চিহ্নিত করছে? এই যে দেখো, আর বলে চিহ্নিত করছে, তাই না? তাহলে আমি এক্স ওয়াই এর নিচে লিখলাম আর। তাহলে অ্যান্সার কি হলো? এস গ্রেটার দেন আর। বোঝা গেল? তাহলে এই জায়গাটা তো তোমরা বুঝতে পেরেছো তো, যে কেন আমি এইখানে এক্স ওয়াই লিখলাম। এক্স ওয়াই কেন লিখলাম? এক্স ওয়াই হলো কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য কত? এক্স। প্রস্থ কত? ওয়াই। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বলো বলো, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এক্স আর ওয়াই গুণ করলে কি হবে? এক্স ওয়াই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক্স ওয়াই। আর বইয়ের মধ্যে বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আর। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, কত নম্বর অপশনে রয়েছে? বি এর দাগে রয়েছে। তাহলে বি এর দাগে হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাব 5-এর দাগে। হুম। তাহলে দেখো, এবারে আমরা করব 19-এর দাগের 5-এরটা। 19-এর দাগের দেখো, 5-এ কি বলে দিয়েছে? একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো এই হলো, আমি একটা আয়তক্ষেত্রকে আঁকছি। এই হলো একটা আয়তক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 10। কর্ণটার মাপ হলো কত? 10 সেমি। পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 62.5 বর্গ সেমি। হলে আয়তক্ষেত্রের কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? দৈর্ঘ্য কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স। প্রস্থ কত জানি না, ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে? দেখো, প্রথমেই আমি এখানে লিখছি প্রশ্নানুসারে বলে, প্রথমেই স্টার্ট করার আগেই প্রথমেই লিখে দিচ্ছি প্রশ্নানুসারে বলে। আর এই সাইডে দেখো আমি লিখছি 10 বলে। এবার তোমরা আমাকে বলো, আমি এই যে সমান চিহ্নের, আমি এই যে সমান চিহ্নের এই দিকে 10 লিখলাম, এই 10টা কিসের মাপ? কিসের মাপ আমি লিখলাম 10? তোমরাই বলো। 10 হলো কিন্তু এই যে আয়তক্ষেত্রটা, তার কর্ণের মাপ। তাহলে এই দিকে আমি যদি কর্ণের মাপ লিখি, তাহলে এই সাইডে আমাকে কি লিখতে হবে? কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্রটা লিখতে হবে, তাই না? এদিকে আমি যদি মাপ লিখি, এদিকে সূত্র লিখতে হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্রটা কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র হলো কিন্তু দৈর্ঘ্যের স্কোয়ার, মনে রাখবে, রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এইটা হলো সূত্র। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি কি লিখবো? এক্স। এই হলো দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, প্রস্থ মানে কি? ওয়াই। ঠিক আছে? এই হয়ে গেল। তাহলে এই দিকে আমি কি লিখলাম? কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আর এদিকে লিখলাম কর্ণের দৈর্ঘ্যের মাপটাকে। এবারে আমরা কি করব? এই যে রুটটা, এই রুটটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে পাঠিয়ে দিলে কি হবে? পাঠিয়ে দিলে স্কোয়ার হয়ে যাবে, 10-এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে এইটাকে আমরা এবারে কার সূত্রে ভাঙবো বলো তো? এটাকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। লিখে রাখি সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে রাখবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্রও হয়, আর আমি লিখছি না, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর আমি লিখছি না, এই সূত্রটা দিয়েই করছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে লিখছি, এখানে এ মানে কোনটা? এইটা। বি মানে এইটা। তাহলে এই হলো এ প্লাস বি। ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি লেখা রয়েছে? 2ab। তাহলে এই লিখলাম 2। এ মানে কি লিখবো? এ মানে হলো এক্সটা। বি মানে কি লিখবো? বি মানে হলো এই ওয়াইটা। ঠিক আছে? আর 10-এর স্কোয়ার কত লিখবো? 100 লিখবো, তাই না? তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস 2। আচ্ছা, এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো?
দেখো খুব ভালো করে দেখবে, এই যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবার সূত্র আমি কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা জানি কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? এক্স। প্রস্থ কত দেওয়া রয়েছে? ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত হলো? এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত আমরা বের করলাম? আমরা কত বের করলাম? এক্স ওয়াই, তাই না? আর বইয়ে কত বলে দিয়েছে ক্ষেত্রফলটা? বইয়ে কিন্তু বলে দিয়েছে 62.5। ঠিক আছে, তাহলে এইটা হলো বইয়ে বলে দেওয়া ক্ষেত্রফল। আর এইটা হলো আমাদের বের করা ক্ষেত্রফল। আমরা বের করেছি এক্স ওয়াই, বইয়ে বলে দিয়েছে এইটা। তো দুটোই তো একই, তাই না? দুটোই তো সেম ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রটার। তাহলে আমি এক্স ওয়াই এর জায়গাতে কি লিখবো? এইটাকে লিখবো, ইন্টু কত লিখবো? গুণ চিহ্ন দিয়ে লিখবো 62.5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, আচ্ছা 2 আর 62.5কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? পাবো কিন্তু 125। আর এখানে কত হচ্ছে? 100। তাহলে এবারে আমরা কি করব? এবারে আমরা করব, দেখো এখানে খুব ভালো করে, -125কে সমান চিহ্নের এই সাইডে নিয়ে চলে যাব। চলে গেলে হবে কিন্তু +125। ঠিক আছে, এবারে যেহেতু জায়গা নেই আমি এবারে এই সাইডে করছি। তাহলে এইবারে কত হচ্ছে এই সাইডে আমরা দেখি। একইভাবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? পাবো কিন্তু 225। তাহলে আবার দেখো এক্স প্লাস ওয়াই, আচ্ছা এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাই না? তাহলে রুট হয়ে গেলে কত হবে? হবে কিন্তু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে বলো 225-এর রুট কত? কার স্কোয়ার হয় 225? 15-র স্কোয়ার হয় 225। তাহলে 225-এর রুট কত? 15। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত। তাহলে দেখো এই দৈর্ঘ্য এক্স, এই প্রস্থ ওয়াই, তার দেখো এই দেখো সমষ্টি কত পেয়েছি আমরা? 15 পেয়েছি। এই তো হয়ে গেল অ্যান্সার। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? 15। দেখো বি এর দাগে রয়েছে, বি, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত দাগে রয়েছে? বি এর দাগে। দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি জানতে চেয়েছে, পেয়ে গেলাম 15। তাহলে এই আমাদের হয়ে গেল 19-এর দাগের গুলো। এবারে আমরা যাব 20-র দাগে। তো দেখো এবারে আমরা করব 20-র দাগের একেরটা। তো দেখো 20-র দাগের 1 আর 2 কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। তো দেখো 20-র দাগের একে কি বলে দিয়েছে? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে, একটা বর্গক্ষেত্র এরকম ভাবে রয়েছে। সেই বর্গক্ষেত্রটার বাহুর মাপ যে কত আমি জানি না, কত আমি জানি না। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর মাপ হলো 100 করে, 100 একক। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 একক। এইবারে প্রত্যেকটা বাহুকে 10% করে বাড়িয়ে দেওয়া হলো। প্রত্যেকটা বাহুকে কি করা হলো? 10% করে বাড়িয়ে দেওয়া হলো। তার মানে এবারে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? তাহলে আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা এবার দেখতে একটু বড় হয়ে যাবে না? কারণ প্রত্যেকটা বাহুর মাপ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা বাহুর মাপ 10% বেড়ে যাচ্ছে, মানে যেটা ছিল 100 সেটা এখন হয়ে যাবে 110 করে। বোঝা গেল? এই বাহুটার মাপ হয়ে যাবে 110। প্রত্যেকটা বাহুর মাপ কত করে হয়ে যাবে? 110 করে। বোঝা গেল তো? আচ্ছা এবারে বলো তো, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? বলো বলো, ক্ষেত্রফল কত? কি করে বের করব? এই যে বাহুগুলো, তার স্কোয়ার করে দেব। আচ্ছা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? কি করে বের করব? তো এই বাহুটার স্কোয়ার করে দেবো, এই বাহুগুলোর স্কোয়ার করে দেবো, হয়ে যাবে। তাহলে চলো এইটুকুনি কাজ আগে আমরা করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা লিখবো, আচ্ছা তাহলে আমি এই রকম ভাবে লিখছি, যখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 তখন ক্ষেত্রফলটা কত? তাহলে দেখো আমি এখানে লিখছি, আহ, যখন যখন বর্গক্ষেত্রের কি লিখবো আমরা? প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক,
দেখো 100 এককটা কিন্তু বলে দেয়নি, আমি আন্দাজে ধরেছি। এখানে চাইলে তোমরা 10 এককও ধরতে পারো, চাইলে তোমরা এক্স ধরতে পারো, 1000ও ধরতে পারো, যা ইচ্ছা। তো দেখো আমি এখানে লিখছি, যখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক, পাশে ব্র্যাকেটে আমি ধরি বলে লিখে রাখছি, ঠিক আছে, এই 100টাকে 100 একক, তখন যখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তখন দেখো বর্গক্ষেত্রের নিচে কমা কমা দিলাম, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহুর স্কোয়ার, তাই না? বাহু তার স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 100 করে। তাহলে আমরা কি লিখবো? 100 স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার কত হয়? যতগুলো শূন্য রয়েছে তার ডবল শূন্য হয়ে যাবে। মানে একের স্কোয়ার 1, আর শূন্য দুটো রয়েছে, আমি 4টে করে দেবো, ঠিক আছে, বর্গ একক। বোঝা গেল? এইবারে এই যে বর্গক্ষেত্রটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 110। তাহলে আমরা লিখবো ওই একইভাবে যে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, ঠিক আছে, 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে? বলো বলো বলো। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে তখন? 110 করে। তাহলে 110-এর স্কোয়ার করব আমরা, তাই না? বাহুর স্কোয়ার তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করি? বাহুর স্কোয়ার করি। তাহলে বাহুর স্কোয়ার করব আমরা। বাহু কত করে? 110 করে। তাহলে দেখো 11-র স্কোয়ার কত হবে বলো তো? 11-র স্কোয়ার আমরা জানি কত? 121। আর স্কোয়ার করলে শূন্য ডবল হয়ে যায়, যতগুলো শূন্য রয়েছে তার ডবল শূন্য হয়ে যায়। তো এখানে দেখো একটা শূন্য রয়েছে, আমি দুটো শূন্য করে দেবো। তাহলে এই হয়ে গেল বর্গ একক। তাহলে এবার তোমরা আমাকে বলো, খুব ভালো করে দেখে বলবে। তাহলে তোমরা আমাকে বলবে এর ভেতরে কতটা জায়গা রয়েছে, এর ক্ষেত্রফল কত? 10,000। দেখবে আমরা বের করেছি, দেখো এই যে দেখো 10,000। আর এর ভেতরে কতটা জায়গা রয়েছে, মানে এটার ক্ষেত্রফল কত? 12,100। আর এটার ক্ষেত্রফল 10,000। তাহলে কার ক্ষেত্রফল বেশি? অবশ্যই এটার ক্ষেত্রফল বেশি। কত বেশি বের করতে গেলে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রফল বেশি, বৃদ্ধি পেয়ে গেল অনেকটা, এখান থেকে এটায় ক্ষেত্রফল অনেকটা বেশি হয়ে গেল, মানে বৃদ্ধি পেয়ে গেল। তাহলে দেখো আমি এখানে লিখছি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পেল? ঠিক আছে, দেখো কতটা বৃদ্ধি পেল। 12,100 থেকে আমি কি করব? বিয়োগ করব 10,000কে, তাহলেই হবে। তাহলে কত হচ্ছে? 2,100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়ে গেছে? এখানে ছিল 10,000, এখানে হয়ে গেছে 12,100, তার মানে 2,100 এখানে এক্সট্রা হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। কি জানতে চেয়েছে? শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আবার আমরা লিখব, অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল শতকরা শতকরা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো যখনই আমাদের কাছে জানতে চেয়েছে না যে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তখন শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে বের করবার নিয়মটা খুব ভালো করে দেখে নাও। দেখো সর্বদা আমরা কি করব জানো? খুব ভালো করে দেখবে। এরকম একটা দাগ কাটবো, কেটে ওপরে লিখবো কতটা বৃদ্ধি পেল। আগের থেকে এখন ক্ষেত্রফল কতটা বেড়ে গেল? আগে ছিল 10,000, এখন হয়েছে 12,100। কতটা বেড়ে গেল? 2,100 বেড়ে গেল। তো যতটা বেড়ে গেল সেটাকে উপরে লিখবো। দেখো কতটা বৃদ্ধি পেয়েছে? 2,100। নিচে কি লিখবো? প্রথমে কত ক্ষেত্রফল ছিল। ঠিক আছে, নিচে কি লিখবো? প্রথমে কত ক্ষেত্রফল ছিল। প্রথমে কিন্তু ক্ষেত্রফল ছিল 10,000, তাই না? ইনটু কি করব, যেহেতু আমাদের কাছে শতকরা জানতে চেয়েছে, ইনটু কি করব? 100 করব। তাহলে কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য। তাহলে পড়ে থাকছে কি? 21। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে? 21, ঠিক আছে, বা আমরা বলতে পারি ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 21, এই 20 দাগের এক একটা। চলো এবারে চলে যাবো দুয়েরটায়। আচ্ছা এবারে দেখো আমরা করব কত দাগ? 20 দাগের দুয়েরটা।
তো দেখো 20 দাগের দুয়েরটায় আমরা করব। কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো একটা আয়তক্ষেত্রকে আগে আমি এখানে এঁকে নিই। তো ভাবো আমি এখানে একটা আয়তক্ষেত্রকে আঁকছি। এই হলো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি এক্স দৈর্ঘ্যটা, প্রস্থটা আমি ধরে নিচ্ছি ওয়াই, ঠিক আছে। আমি আগে এখানে তাহলে এটাকে লিখে নিই যে মনে করি দৈর্ঘ্য, মনে করি, আমি আগে এখানে লিখে নিই দৈর্ঘ্যটা হলো এক্স, আর এক্স একক বলে লিখি, হ্যাঁ এক্স একক, আর প্রস্থ হলো, প্রস্থ প্রস্থ হলো কত ওয়াই একক, এটাকে আমি একটু লিখে নিলাম। আচ্ছা, এইবারে দেখো খুব ভালো করে, এই তো দৈর্ঘ্য প্রস্থ, এবার দৈর্ঘ্যটাকে কি বলে দিয়েছে বাড়িয়ে দিতে, কতটা বাড়িয়ে দিতে বলেছে দেখো 10% বৃদ্ধি করতে, মানে দৈর্ঘ্য যা আছে তার থেকে বলছে আরো বাড়িয়ে দাও, বেশ বড় করে দাও দৈর্ঘ্যটাকে, ঠিক আছে। বোঝা গেল দৈর্ঘ্যটা যা ছিল এক্স তার থেকে বাড়িয়ে দিতে বলছে, কতটা বাড়িয়ে দিতে বলছে 10% বাড়িয়ে দিতে বলছে, তাহলে 10% বাড়িয়ে দিলে কত হবে, দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে হবেটা কত। তাহলে দেখো আমি এখানে লিখছি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে হবে কতটা, কি হবে, দেখো দৈর্ঘ্য এমনিতেই রয়েছে এক্স, তার সঙ্গে আমি আরো বৃদ্ধি করছি, বৃদ্ধি করছি, তাহলে দেখো যোগ চিহ্ন দিচ্ছি, বৃদ্ধি করছি, বাড়িয়ে দিচ্ছি, কতটা বাড়িয়ে দিচ্ছি, যতটা দৈর্ঘ্য এখন আছে, এখন কতটা দৈর্ঘ্য আছে এক্স, তার 10%, তাহলে এই দেখো 10% বলে নিচে 100, বোঝা গেল। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে আর বুঝবে কেন আমি দুবার এক্স লিখলাম। এই দৈর্ঘ্যটা আগে ছিল, এখন মানে ভাবো এই যে এইখান থেকে ভাবো এতটা হলো এক্স, যেমন ছিল ছিল, আরো এই যে এতটা বাড়ছে দৈর্ঘ্য, সেটা কার ওপর বাড়ছে, যা দৈর্ঘ্য ছিল, যে দৈর্ঘ্যটা ছিল তার 10%, বোঝা গেল। তাহলে দৈর্ঘ্য ছিল এইটা আর বেড়ে যাচ্ছে আরো এইটা, তাহলে কত হবে, খুব ভালো করে দেখবে, আমরা যদি শূন্য শূন্য কাটি তাহলে হবে এখানে এক্স বাই, দেখো নিচে কত রয়েছে 10। আচ্ছা এই যোগটাকে আমি যদি রাফে করি তাহলে এক্স প্লাস এক্স বাই 10 করলে কত হবে, দেখো এখানে এক্স এর নিচে কিছু নেই মানে কি এক, তাহলে লসাগু হবে 1 আর 10-এর লসাগু হলো 10। আচ্ছা 10-এর সঙ্গে না আমি কোনাকুনি এক্স কে গুণ করছি, ঠিক আছে। 10-এর সঙ্গে আমি যদি এক্স কে গুণ করি কত হবে 10x। আচ্ছা একের সাথে আমি যদি 10, এই একের সাথে আমি যদি এক্স কে গুণ করি কত হবে এক্স, তাহলে যোগ করলে কত হবে, হবে কিন্তু 11x/10, বোঝা গেল। তাহলে যোগফলটা কত হলো। আচ্ছা এই যোগটাকে আমি মুছে দিচ্ছি, শুধু ফলটাকে লিখবো। তাহলে আমি কত পেলাম যোগ করে 11x/10, ঠিক আছে। তাহলে 11x/10, তাহলে এই যোগ করে আমার যোগফলটা কত হলো, হলো কিন্তু 11x/10। তাহলে আগে এক্স ছিল, এখন 10% বেড়ে গিয়ে এতটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিখে রাখছি একক বলে। এবারে দেখো বলেছে প্রস্থটা 10% কমানো হলো, প্রস্থ রয়েছে ওয়াই, তার থেকে কমানো হলো, মানে ভাবে এইখান থেকে এইটুকুনি হলো প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা কি ছিল, যা যতটা ছিল তার থেকে কি করে দিলাম আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে বাড়িয়ে দিলাম, আর প্রস্থটা যা ছিল তার থেকে কমে গেল, ভাবে এইটুকুনি হয়ে গেল, দেখো আগে যতটা ছিল তার থেকে এখন একটু কমে গেছে না, কমে গেল, কত পার্সেন্ট কমলো বলেছে দেখো 10%। তো দেখো আমরা এখানে তাহলে লিখবো প্রস্থটা 10% কমলো, তাহলে দেখো আমরা এখানে লিখবো প্রস্থ 10% হ্রাস পেলে হবে, 10% হ্রাস পেলে হবে, তাহলে কি হবে 10% হ্রাস পেলে, খুব ভালো করে কিন্তু দেখবে। আগে দেখো প্রস্থ কত ছিল, আগে দেখো প্রস্থ ছিল সরি ওয়াই, তাই না, আগে ছিল প্রস্থ কত ওয়াই, সেখান থেকে কি হচ্ছে কমে যাচ্ছে, সেই জন্য আমি বিয়োগ চিহ্ন দেব। কতটা কমছে, আগের যে মাপটা ছিল প্রস্থের, আগের মাপ কত ছিল ওয়াই, তার কত পার্সেন্ট 10% বলে নিচে 100, বোঝা গেল। তাহলে এইটা হলো আগের মাপ, সেখান থেকে কমে যাচ্ছে, কতটা কমে যাচ্ছে, এই যে আগের মাপের 10%, ঠিক আছে বোঝা গেল। তাহলে এইটা কমে যাচ্ছে, এই এতটা কমে যাচ্ছে, তাহলে কমে গিয়ে এখন কত হচ্ছে সেটা আমরা দেখি, এখন কত হচ্ছে, শূন্য শূন্য কাটবো, তাহলে এখানে আমরা পাচ্ছি কত ওয়াই মাইনাস, এখানে দেখো ওয়াই
আর দেখো এখানে নিচে কত 10। এবার এই বিয়োগটাকে না আমি রাফে করে দিই। তাহলে এই দেখো রাফে আমি বিয়োগটা করি ওয়াই মাইনাস ওয়াই বাই 10 যদি হয়, দেখো এই ওয়াই এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে লসাগু কত 10। 10 আর ওয়াই গুণ করলে কত 10 ওয়াই। আবার দেখো 1 আর ওয়াই গুণ করলে কত ওয়াই। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, এই দেখো 10 ওয়াই বিয়োগ ওয়াই করলে কত হবে 9 ওয়াই বাই 10। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এর অ্যান্সারটা আমরা কত পেলাম, পেলাম কিন্তু 9 ওয়াই বাই 10। তাহলে এখন আমাদের, আচ্ছা আমি তাহলে এই রাফটাকে মুছে দিই, হ্যাঁ এই রাফটাকে মুছে দিই। তাহলে দেখো আগে আমাদের দৈর্ঘ্য কত ছিল, দেখি তো আগে আমাদের দৈর্ঘ্য কত ছিল। দেখো আগে আমাদের দৈর্ঘ্য কিন্তু ছিল এক্স, আমি ধরে নিয়েছিলাম। তারপরে কি হলো, দৈর্ঘ্যটা 10% বেড়ে গেল। মানে ছিল যা ছিল এক্স আছে, তার থেকে আবার বেড়ে যাচ্ছে, এইটুকুনি বেড়ে যাচ্ছে, মানে এইটা আবার বেড়ে যাচ্ছে, এই অংশটা আবার বেড়ে যাচ্ছে। বেড়ে গিয়ে এখন তাহলে কত হচ্ছে, এখন হচ্ছে কিন্তু 11x/10। এখন তাহলে দৈর্ঘ্য কত, এখন দৈর্ঘ্য হলো কত 11x/10। ঠিক আছে, দৈর্ঘ্য হলো কত 11x/10। প্রস্থ কত, প্রস্থ কিন্তু কমে যাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে। আগে ছিল ওয়াই, দেখো আগে ছিল ওয়াই, এখন কমে গিয়ে কত হচ্ছে ওয়াই, আর কমে যাচ্ছে এই অংশটা, আগে ছিল এইটা, কমে গেল এইটা, তাহলে এখন হলো কত, আগে ছিল ওয়াই, সেখান থেকে এই যে যতটা কমছে সেটাকে আমি বিয়োগ করলাম, করে পেলাম এইটা, তাহলে এখন হলো কত, এখন হলো কিন্তু খুব ভালো করে দেখবে, এখন হয়েছে 9y/10। মানে কত, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আমি বলতে পারি এই প্রস্থ কত হয়েছে 9y/10। ঠিক আছে, প্রস্থটা হলো 9y/10। তাহলে বলো এইটার ক্ষেত্রফল কত আর এইটার ক্ষেত্রফল কত, বলো দেখি। দুটো ছবি কিন্তু আয়তকার, আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে কি করি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কত, দেখো আমরা কিন্তু জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত, আমি যদি এখানে লিখি, এরকম ভাবে লিখে করি, তাহলে প্রথম প্রথম ছবির, প্রথম ছবির ক্ষেত্রফল কত হবে, প্রথম ছবির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জানি তো আমরা ক্ষেত্রফল বের করবার সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলো বলো দৈর্ঘ্য কত, এই দেখো দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ কত, এই যে প্রস্থ, প্রস্থ হলো ওয়াই, তাহলে গুণ করলে কত হবে এক্স ওয়াই বর্গ একক। বোঝা গেল? তাহলে প্রথম ছবির ক্ষেত্রফল কত, এই যে এক্স ওয়াই। এবারে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, তার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে চলো আমরা লিখব দ্বিতীয় ছবির ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে লিখছি কি দ্বিতীয় ছবির ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয় ছবির ক্ষেত্রফল কি হবে, বলো বলো। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইটার দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য হলো এই যে দেখো 11x/10, এটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, এই দেখো প্রস্থ আমরা কত পেয়েছি বলো। প্রস্থ হলো এই যে দেখো প্রস্থ 10% হ্রাস পেলে হবে, এখন প্রস্থ কত এইটা, তাই না? এই যে দেখো আমি এখানেও লিখেছি কত 9y/10। ঠিক আছে, 9y/10। তাহলে এখানে তো কিছু কাটাকুটি যাবে না, তাহলে হবে কত, এই যে দেখো 11 আর 9 গুণ করলে 99, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এখানে দেখো 10 আর 10 গুণ করলে কত 100, পাশে লিখবো কি বর্গ একক। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো তো, আশা করি এতটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এইটার ক্ষেত্রফল কত, এইটার ক্ষেত্রফল হলো 99xy/100, এটার ক্ষেত্রফল হলো 99xy/100। ঠিক আছে, আর এটার ক্ষেত্রফল হলো শুধু এক্স ওয়াই। এবারে দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে এইটার ক্ষেত্রফল বেশি নাকি এইটার ক্ষেত্রফল বেশি, বলো তো, বুদ্ধি করে বলো দেখি কার ক্ষেত্রফল বেশি। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে কার ক্ষেত্রফল বেশি হবে তাহলে। দেখো
তোমরা হয়তো সবাই বলবে যে স্যার এইটার ক্ষেত্রফল বেশি, কারণ এখানে দেখুন 99 রয়েছে, 100 রয়েছে, আর এখানে তো কোনো 99 বা 100 নেই, এখানে শুধু এক্স ওয়াই, আর এখানে কি 99/100 এক্স ওয়াই, তো এইটা বেশি আর এটা কম, এটা তোমরা বলতে পারো। কিন্তু না, এই ক্ষেত্রফলটা বেশি। তার কারণ কি? দেখো এইখানকার ক্ষেত্রফলে লেখা রয়েছে 99 xy/100, আর এইটার ক্ষেত্রফলে কত লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু শুধু এক্স ওয়াই। শুধু এক্স ওয়াই কথার মানে হলো নিচে 100 উপরে 100 ছিল, কিন্তু কেটে গেছে বলে শুধু এক্স ওয়াই। আর এখানে কিন্তু কি, খুব ভালো করে বুঝতে পেরেছো তো তাহলে কি বললাম? এখানে শুধু এক্স ওয়াই এর মানে হলো নিচে 100 উপরে 100 কিন্তু কেটে গেছে। তাহলে দেখো এইটার ক্ষেত্রফলে নিচে 100, এইটার ক্ষেত্রফলেও নিচে 100, এর ওপরে 99, এর ওপরে কিন্তু 100, তাহলে এইটা বড়। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে কার ক্ষেত্রফল বড়? প্রথমটার ক্ষেত্রফল বেশি। তাহলে ক্ষেত্রফল কিন্তু আগের তুলনায় এখন কমে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কি করব? কতটা হ্রাস পেয়েছে বের করতে গেলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আগে ক্ষেত্রফল আমার কত ছিল? এক্স ওয়াই, তার থেকে বিয়োগ করব, এখন কত হয়েছে? 99 xy/100, তাই তো? তাহলে চলো আমরা বিয়োগ করি। আচ্ছা চলো বিয়োগটাকে না আমি রাফে করে দিচ্ছি, এই ছবিগুলো মুছে দেওয়ার দরকার নেই। তাহলে বলো বিয়োগ করলে কত হবে? দেখো এক্স ওয়াই মাইনাস কত? 99 xy/100, তাই তো? আর এখানে এক্স ওয়াই এর নিচে কিছু নেই মানে কি? এক্স ওয়াই এর নিচে কিছু নেই মানে এক। তাহলে লসাগু কত হবে? 1 আর 100 লসাগু 100। কোনাকুনি গুণ করি, 100 আর এক্স ওয়াই গুণ করলে 100 এক্স ওয়াই। 1 আর 99 গুণ করলে কত? 99 এক্স ওয়াই। তাহলে হবে কত? হবে কিন্তু দেখো 100 থেকে 99 বিয়োগ করলে 1, 1 এক্স ওয়াই, 1 এক্স ওয়াই। তো একের তো আর কোনো মূল্য নেই, বাদ দাও। তাহলে হচ্ছে কত? এক্স ওয়াই বাই 100। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? এক্স ওয়াই বাই 100 বর্গ একক, এই এতটা বৃদ্ধি পেয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে দেখি। তাহলে দেখো শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে বের করবার নিয়ম কি বলেছি আমি তোমাদেরকে? একটা দাগ কাটবো, কেটে ওপরে লিখবো কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো কতটা বৃদ্ধি পেয়েছে, এই এতটা, সেটাকে ওপরে লিখবো। নিচে কি লিখবো? এই যে দাগের নিচে কি লিখবো? প্রথমে ক্ষেত্রফল কত ছিল। তাহলে দেখো প্রথমে ক্ষেত্রফল কিন্তু ছিল এই যে দেখো এক্স ওয়াই। প্রথম ছবিতে দেখো ক্ষেত্রফল কত ছিল? এক্স ওয়াই। তাহলে সেটাকে আমি নিচে লিখবো ইনটু 100। কেন 100? কারণ শতকরা জানতে চেয়েছে। তাহলে চলো আমরা কাটাকুটি করবো, আগে ওপরের অংশটাকে লিখি এক্স ওয়াই বাই 100। আচ্ছা এক্স ওয়াই এর নিচে কিছু নেই মানে কি 1, এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখি, এক্স ওয়াই বাই 1 কে উল্টে লিখলে কি হবে? 1 বাই এক্স ওয়াই ইনটু এই 100 কে লিখবো। তাহলে কি কি কাটবে দেখো? এক্স ওয়াই এক্স ওয়াই, 100 100, তাহলে পড়ে থাকছে কি 1। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? 1। বোঝা গেল? তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা হ্রাস পেল? 1 হ্রাস পেল, বা আমরা বলতে পারি 1% ক্ষেত্রফল হ্রাস পেল। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল দুয়েরটা। আচ্ছা এবারে দেখো আমরা করব কিন্তু 20 দাগের তিনেরটা। তাহলে আমরা করব এবারে 20 দাগের 3। তো দেখো 20 দাগের 3-এ কি বলে দিয়েছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে দেখো আমি প্রথমেই আগে একটা এখানে কর্ণ, এই আয়তক্ষেত্র আঁকবো। এই হলো একটা আয়তক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এই হলো কর্ণ। আবার দেখো এই হলো একটা কর্ণ, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত? 5 সেমি করে। এবারে দেখো বলে দিয়েছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, তাহলে এই যে কর্ণটা আর এই যে কর্ণটা, তার ছেদবিন্দু হলো এই জায়গাটা। এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে কি বলছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্ব 2 সেমি। তাহলে এই হলো কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এই হলো প্রস্থের ওপর লম্ব। ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর লম্ব, দেখো এইটাকে আমরা বলি প্রস্থ, তাই না? এটাকে বলি প্রস্থ, আর এটাকে কি বলি আমি? দৈর্ঘ্য।
আমি যদি এরকমভাবে নাম দিই এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে সি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি। তাহলে এ কর্ণ কটা? এই যে দেখো এডি হলো একটা কর্ণ, আর দেখো বিসি হলো একটা কর্ণ, দুজনের ছেদবিন্দু এইটা। এই ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর একটা লম্ব অঙ্কিত হয়েছে, যে লম্বটার মাপ কত বলে দিয়েছে? এই লম্বটার মাপ দেখো বলে দিয়েছে কিন্তু 2, ঠিক আছে? এই লম্বটার মাপ 2, এই যে এই লম্বটার মাপ, ঠিক আছে? এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? দেখো অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত। প্রস্থ মানে তুমি এসিও বলতে পারো, আবার বিডিও বলতে পারো, দুটোই একই হবে। তো সেটার মাপ জানতে চেয়েছে। তো এবারে দেখো কর্ণ দুটোর দেখো নাম কি কি? এডি আর বিসি। তাহলে আমি এই যে কর্ণ, আচ্ছা কর্ণটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর আমি একটা নাম দিচ্ছি ও বলে। তাহলে দেখো এডি, এডি এডির পুরো মাপ কত? তাহলে এডি কর্ণের দৈর্ঘ্য, আমি দেখো এখানে লিখছি এডি কর্ণের দৈর্ঘ্য। এডি কর্ণের দৈর্ঘ্য কত? পুরো কর্ণটার দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে এডির মাপ যদি হয় 5 সেমি, মানে এ থেকে এই পুরোটার মাপ যদি হয় 5, তাহলে তোমরা আমাকে বলো এ থেকে ও এর মাপ কত? তাহলে এইখান থেকে এইটুকুনি কত হবে? পুরো কর্ণটা এ থেকে ডি অবধি 5, তাহলে এ থেকে ও অবধি কত হবে? তাহলে এ ওর হবে 5-এর হাফ হবে। 5-এর হাফ মানে কত? 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই জায়গাটার মাপ কত হলো? 2.5, ঠিক আছে? এবারে আমি না এই জায়গাটার একটা নাম দিচ্ছি ই বলে, এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি ই বলে। এবারে তোমরা এখানে একটা ত্রিভুজ লক্ষ্য করতে পারছো? সবাই দেখো তো, এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার নাম হলো, খুব ভালো করে দেখো, এই ত্রিভুজটার নাম হলো এ ও ই। দেখো এই যে এ, এই যে দেখো এ ও ই, দেখতে পেয়েছো এই ত্রিভুজটা? এই ত্রিভুজটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটাকে আমরা কি বলি? অতিভুজ। এটাকে আমরা কি বলি? ভূমি। এটাকে বলি লম্ব। তাহলে এখানে দেখো ভূমি কত? 2, অতিভুজ কত? 2.5, লম্ব কত? জানি না। তাহলে আমরা সেই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিই। কি জানি আমরা? অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইজুকাল টু ভূমির স্কোয়ার, তাই তো? প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে বলো অতিভুজের জায়গাতে আমরা কত বসাবো? এই দেখো 2.5, অতিভুজের জায়গাতে আমি কত বসাবো? 2.5 তার স্কোয়ার। ভূমির জায়গায় কত বসাবো? এই যে এইটা হলো ভূমি, দেখো এই যে এইটা হলো ভূমি, কত? ভূমিটা হলো কিন্তু 2, 2 এর স্কোয়ার। আর লম্বটা মানে এই যে এইটা কত জানি না, এই যে এই জায়গাটা কত আমি জানি না। তো ওই জায়গায় আমি বলে লিখে রাখছি, ওর মাপ তো আমি জানি না, তাই না? কি করব? তাহলে এর স্কোয়ার বলে দেখো আমি লিখে রাখলাম। তাহলে 2.5 এর স্কোয়ার কত হবে? 25-এর স্কোয়ার কত হয়? 625। তাহলে 2.5 এর স্কোয়ার কত হবে? এই পয়েন্টটা এখানে বসবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। দেখো আমি যদি 2.5 কে গুণ করি এরকম ভাবে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 625। এবার দেখো দশমিকের পরে এই একটা ঘর, দশমিকের পরে এই একটা ঘর, তার মানে টোটাল দুটো ঘর পর আমি দশমিক বসাবো। আচ্ছা এখানে 2 এর স্কোয়ার কত লিখবো? লিখবো 4 প্লাস এর স্কোয়ার যেমন আছে আছে। আচ্ছা এবারে দেখো 6.25, 4 এই সাইডে আসলে হবে -4, এর স্কোয়ার যেমন আছে আছে। তাহলে এখানে বিয়োগ করি আমরা, বিয়োগ করলে কত হবে? 6.25 থেকে আমি যদি 4কে বিয়োগ করি, তাহলে কিন্তু হবে 2.25। তাহলে হবে কত? 2.25 ইজুকাল টু ই স্কোয়ার। তাহলে এবারে দেখো এই স্কোয়ারটাকে আমি কি করবো? এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে আনলে হবে রুট, তাই না? কত হবে? রুট হয়ে যাবে। তাহলে এবার তোমরাই আমাকে বলবে 2 পয়েন্ট, যদি পয়েন্টটা নাই থাকতো, তাহলে এই যে 2 পয়েন্ট, এই যে যদি পয়েন্ট না থাকতো মানে 225-এর রুট কত হয়? 225-এর রুট কিন্তু হয়, মনে রাখবে, 15, তাই না? তাহলে হবে 15। যেহেতু এখানে পয়েন্ট আছে, আমাদেরকে এখানে পয়েন্ট বসাতে হবে। তাহলে ইজুকাল টু আমরা কত পেলাম? এর মান এই যে দেখো, ইজুকাল টু এইটা, এই যে দেখো হলো 1.5। তাহলে এইটুকুনি যদি হয় 1.5, এই যে এইখান থেকে এইটুকুনি, তাহলে পুরো এইখান থেকে এতটা কত?
এইটুকুনি হলো 1.5, তাহলে পুরো এ থেকে পুরো সি পর্যন্ত কত? 1.5 এর ডবল করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এসি, অতএব এসি প্রস্থের দৈর্ঘ্য, এসি প্রস্থের দৈর্ঘ্য তাহলে কি হবে? 3 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি এখানে কি লিখবো, লিখবো 2 × 1.5, তাহলে 1.5-এর দ্বিগুণ করলে কত হবে? 3। পাশে লিখবো কি? সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব কিন্তু 4-এর দাগে, 4-এর দাগেও কিন্তু এই সেম অঙ্কই দেখো বলে দিয়েছে। আচ্ছা দেখো 4-এর দাগে দেখবে বলে দিয়েছে একটা বর্গক্ষেত্রের, তো আমি দেখো আগে একটা বর্গক্ষেত্রকে আগে বড় সড়ো করে এঁকে ফেলি। এই হলো একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের দুটো কর্ণকে এঁকে ফেলি ঝটপট করে। এই হলো দুটো কর্ণ। এবারে কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই হলো বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও বলে লিখলাম। আর এটার নাম দিই এ বি, এই জায়গাটায় নাম দিলাম সি, এই জায়গাটায় নাম দিলাম ডি। আচ্ছা, বলে দিয়েছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এইখান থেকে যে কোনো বাহুর ওপর, আমি এই বাহুটার ওপরই করছি, চাইলে নিচেরটাও করা যেত, উপরেও করা যেত, এই সাইডেও করা যেত। তাহলে আহ, লম্বের দৈর্ঘ্যটা দেখো কত বলে দিয়েছে, এই যে এইখান থেকে এইটার মাপ, আমি এই বিন্দুটার একটা নাম দিচ্ছি, এই যে ও ই, মানে এই বিন্দুটার মাপ হলো কত? 2.2√2, বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। আগের অঙ্কটাতে দেখবে কর্ণের মাপগুলো কিন্তু বলে দিয়েছিল, দেখবে এই কর্ণের মাপ বলে দিয়েছিল, এবারে কিন্তু বলে দেয়নি, উপরন্তু কর্ণের মাপ জানতে চেয়েছে। আচ্ছা, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় জানি, কিন্তু কত সেটা তো জানি না। তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, মানে এইটার মাপ যদি হয় এক্স, এই বাহুটার মাপও হলো এক্স, এই বাহুটার দৈর্ঘ্য হলো এক্স, এই বাহুটার দৈর্ঘ্য হলো এক্স। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে। তাহলে বলো তো, কর্ণের মাপ জানি না তো ঠিকই, কিন্তু মানে বলে দেয়নি ঠিকই, কিন্তু আমরা বের করতে পারবো এই বর্গক্ষেত্রটার কর্ণের মাপ কত হবে। বলো তো কত হবে? তাহলে এই দেখো আমি এখানে লিখছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য কি করে বের করে? √2 ইন্টু বাহু, এটাই তো হলো সূত্র, তাই না? √2 ইন্টু বাহু। তাহলে আমি এই লিখবো √2, বাহুর জায়গাতে আমি কত লিখবো? বাহুর মাপ তো আমি জানি না, ধরে নিয়েছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে এই হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই পুরো এসি কর্ণটার দৈর্ঘ্য কত? পুরো এসি কর্ণের দৈর্ঘ্য হলো কিন্তু √2x, তাই তো? আশা করি বোঝা গেল। পুরো কর্ণটার দৈর্ঘ্য পুরো একদম এ থেকে সি পর্যন্ত। তাহলে আমাকে তোমরা বলো, এ থেকে সি পুরো এই এতটা যদি হয় √2x, তাহলে শুধু এ থেকে ও পর্যন্ত কত? শুধু এই এ থেকে ও পর্যন্ত কত হবে? তাহলে পুরোটার মাপ যা, তাহলে এইটুকুনির মাপ কি হবে? এইটার অর্ধেক হবে, তাই না? তাহলে আমরা এ ও ইজুকাল টু কত বলতে পারি? এই যে এ ও ইজুকাল টু বলতে পারি √2x তার অর্ধেক, বোঝা গেল? তার মানে এইটুকুনির মাপ কত? এই যে এ ওর মাপ হলো √2x/2, তাই না? বোঝা গেল? তাহলে আমি যদি ওটাকে এখানে লিখি, এই জায়গাটাতে লিখি, তাহলে কি হলো? এইটুকুনির মাপ হলো √2x/2। তাহলে দেখো এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম কি? এ ও ই, দেখতে পাচ্ছ তো? ঠিক এবার আগের অঙ্কটার মতো এ ও ই, এই হলো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ এ ও ই এর এইটা হলো কি? এইটা হলো ভূমি, যার মাপ 2√2। অতিভুজের মাপ কত? √2x/2। তাহলে আমাদেরকে লম্ব বের করতে হবে, তাই তো? তাহলে ওই একইভাবে আমরা করব। প্রথমে আমরা অতিভুজের স্কোয়ার লিখব, অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ তার স্কোয়ার ইজুকাল টু কি লিখবো আমরা? ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের জায়গাতে আমি কত লিখবো? অতিভুজ, এই যে বলো অতিভুজ কত? এই যে অতিভুজটা হলো এই যে দেখো √2x/2, পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা, ভূমির জায়গাতে কত লিখবো? এই যে দেখো ভূমি কত? 2√2, তাই না? তার স্কোয়ার। লম্বটাই যে আমরা জানি না, এ ই,
তার স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, দেখো স্কোয়ারটা √2 এর মাথায় বসবে। তাহলে দেখো এই স্কোয়ারটা যদি এই যে 2 এর মাথায় বসে, তাহলে এই 2 এর মাথায় স্কোয়ার বসলে কত হবে 4, এক্স এর মাথায় বসলে হবে এক্স স্কোয়ার, এই 2 এর মাথায় বসলেও কত হবে 4। আবার একইভাবে দেখবে এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ারটা 2 এর মাথায় বসলে কত হবে 4। আবার দেখো এই যে খুব ভালো করে দেখবে এই 2 এর মাথায় বসলে কত হবে 4 প্লাস এ ই তার স্কোয়ার। এইবারে দেখো আমি এই সাইডে করছি অঙ্কটাকে, এই সাইডে দেখো অঙ্কটাকে এবার আমি করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 4 এর রুট কত, 4 এর রুট 2, এক্স স্কোয়ার যেমন আছে আছে নিচে 4, তাই তো, ইজুকাল টু, আবার দেখো এখানে কত 4 ইনটু, আচ্ছা এখানে দেখো 4 এর রুট কত হবে 2 প্লাস এ ই স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, এখানে দেখো আমরা পাচ্ছি 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে থাকছে ওপরে এক্স স্কোয়ার বাই 2। এখানে দেখো গুণ করলে কত হবে 8 হবে, তাই তো, প্লাস, আচ্ছা এবারে এখানে দেখো রয়েছে এ ই। এবারে দেখো এই এ এর জায়গায় কি বসাবো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে এ থেকে পুরো বি এর মাপটা কত, পুরো একদম দেখো এ থেকে এই বি এর মাপটা হলো এক্স। তাহলে এ থেকে পুরো বি যদি হয় এক্স, তাহলে এ থেকে ই কত হবে, এক্স এর হাফ হবে, তাই না? তাহলে আমি এই এর জায়গায় কত লিখবো, লিখবো এক্স বাই 2, এবং তার আমি এখানে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে পাচ্ছি কত, পাবো, দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে দেখো আমরা পাবো কত, এক্স স্কোয়ার বাই 2 যেমন আছে আছে, আচ্ছা এখানে 8 প্লাস, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার এক্স এর মাথায় বসবে, বসলে হবে এক্স স্কোয়ার, একবার এই 2 এর মাথায় বসবে, বসলে হবে কত 4। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে এই যে এক্স স্কোয়ার বাই 2 যেমন আছে আছে, এই যে প্লাস এক্স স্কোয়ার বাই 4 এই সাইডে আসলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, আর এদিকে যেমন 8 আছে আছে। তাহলে আবার আমরা বিয়োগটা করি, তাহলে দেখো লসাগু করব। তাহলে দেখো লসাগু করলে কত হবে, দেখো এখানে 2 আর 4 এর যদি আমরা লসাগু করি, 2 আর 4 এর লসাগু 2 দিয়ে করলে হবে 2 একে 2, 2 দুগুণে 4, 2 আর 2 হবে কত 4। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে 2, সেই 2 এর সঙ্গে এক্স, এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 2x স্কোয়ার, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে, হবে 1, সেই একের সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করবো এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, 4টা ভাগ রয়েছে এই সাইডে চলে গেলে 8 এর সাথে গুণ হয়ে যাবে 32। তাহলে খুব ভালো করে দেখবে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে কিন্তু রুট, ঠিক আছে। 32-এর রুট কত হবে, দেখো 32 মানে কিন্তু আমরা বলতে পারি, 32 মানে আমরা বলতে পারি কিন্তু 16 × 2। তাহলে দেখো আমরা কিন্তু 16 রুট করতে পারবো 4, 2 এর পারবো না, তো 2টা রুটের মধ্যেই থেকে যাবে। আচ্ছা অ্যান্সারে কি আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখো অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে, আমাদের কাছে কিন্তু কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। এক্স মানে আমি কি বের করলাম, এক্স মানে আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই বাহুগুলোর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, বাহুগুলোর দৈর্ঘ্য কত পেয়েছি, বাহুগুলোর দৈর্ঘ্য পেয়েছি কিন্তু 4√2, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছি এই কর্ণটার মাপ কত, ঠিক আছে, কর্ণের মাপ কত। তাহলে কর্ণ কি করে বের করতে হয় বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে বের করি, কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে বের করি বলো বলো বলো, আমরা 2 এর সঙ্গে গুণ করি বাহুকে, তাই না, √2 এর সাথে গুণ করি বাহুকে। তাহলে দেখো √2টা যেমন আছে আছে, বাহুটা আমরা কত পেয়েছি, বাহু মানে আমি ধরে নিয়েছিলাম এক্স, আর এক্স এর মান আমি পেয়েছি কত এইটা, তাহলে বাহুর জায়গায় আমি লিখবো কত এইটা। তাহলে চলো গুণ করি, 4 যেমন আছে আছে, দেখো √2 আর √2 গুণ হলে কি হবে 2 দুগুণে 4, তাহলে দেখো 4 যেমন আছে আছে, তাহলে দেখো 4-এর রুট কত 2, তাহলে হবে কত 8, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখবে, √2 আর √2 কিন্তু গুণ হবে, রুটের ভেতরে থাকা নাম্বার আর রুটের ভেতরে থাকা নাম্বারের মধ্যে গুণ হয়, 4 কিন্তু রুটের বাইরে রয়েছে, তাই জন্য 4-এর সঙ্গে কারোর গুণ হবে না। এখানে √2 √2 গুণ হয়ে কত হলো √4,
4-এর সঙ্গে কার গুণ হবে? দেখো 4 রুটের বাইরে। আর এখানে দেখো রুটের বাইরে কিছু নেই মানে ভাবো 1। তাহলে এই 1 আর 4 গুণ হয়ে কত হলো? 4। আর এই 2 আর 2 গুণ হয়ে কত হলো? 4। বোঝা গেল? তাহলে দেখো লাস্ট আমরা করে ফেলবো কতর দাগের অঙ্কটা? করে ফেলবো কিন্তু 5-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা আয়তক্ষেত্রকে আঁকছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি না x ধরে নিলাম, প্রস্থ ধরে নিচ্ছি y। তোমরা লিখে নেবে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ হলো y। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 34। ঠিক আছে, এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, 2টা দেখো গুণ রয়েছে, আমি ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। পাঠিয়ে দিলে কত হবে? 2টা ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? হবে 17। এই হলো 1 নাম্বার সমীকরণ, এটা দিচ্ছি, এটা বাদ দাও। এবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল হলো এক্স ওয়াই, তাই তো? ক্ষেত্রফল হলো 60। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই হলো, তাহলে এক্স ইন্টু ওয়াই 60, এটা হলো কত? আমাদের 2 নম্বর সমীকরণ। অ্যান্সারে কি জানতে চেয়েছে? আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বলো আমরা কর্ণের দৈর্ঘ্য কি করে বের করি? কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র আমরা কি জানি? রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে, যার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি লিখবো? 17। এখানে যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দেবো। 2। আবার দেখো এখানে আমি এক্স ওয়াই এর জায়গাতে কি লিখবো? এক্স ওয়াই এর জায়গাতে লিখবো, এই যে দেখো এক্স ওয়াই এর মান কত? 60। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? আমি দেখো এই পাশে করছি, হ্যাঁ। 17 স্কোয়ার কত? 289। 2 ইন্টু 60 করলে কত হবে? 120। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 0, 8 থেকে করলে 6, সরি এখানে হবে 9, আর এখানে হবে 1। তাহলে 169 রুট কত? 13। হয়ে গেল। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি কত পেলাম? পেলাম কিন্তু 13, মানে এইটার মাপ হলো কত? 13। তাহলে এই হয়ে গেল, অঙ্কগুলো সব শেষ।